ক্যালকাটা ইউনিভার্সিটি বিএ হিস্ট্রি অনার্স 6 সেমিস্টার ডিএসসিসি 14 পেপারটির অর্থাৎ আন্তর্জাতিক সম্পর্কের ইতিহাসের উপরে একটি ইম্পর্টেন্ট প্রশ্ন। পূর্ব ইউরোপে সোভিয়েতীকরণ বা পূর্ব ইউরোপে রুশীকরণ পদ্ধতি কি ছিল এ সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনার পর এর 20 নম্বরের অ্যান্সার তোমাদের সামনে তুলে ধরবো। তোমাদের এই পেপারের 5 নম্বরের টিকা প্রশ্নের উত্তর আমি সব দিয়ে দিয়েছি। 20 নম্বরের প্রশ্নগুলো দুটি প্রশ্নের উত্তর আমি সবেমাত্র দিয়েছি এবং আজকের ভিডিও ক্লাসে 3 নম্বর প্রশ্নের উত্তর দেব। এরপর বাকি অন্যান্য 20 নম্বরের প্রশ্নের উত্তরগুলো খুব দ্রুত তোমাদের সামনে নিয়ে আসবো। আজকের আলোচনার বিষয় কি একবার বোর্ডে দেখে নেব। 6 সেমিস্টার ডিএসসিসি 14 প্রশ্ন হচ্ছে পূর্ব ইউরোপে রুশীকরণ পদ্ধতি। এটা 20 নম্বরের একটা প্রশ্ন। তা পূর্ব ইউরোপের পূর্ব দিকের কথা বলা হচ্ছে। তো ইউরোপের পূর্ব দিকে কিছু স্বাধীন রাষ্ট্রের উৎপত্তি হয় প্রথম বিশ্বযুদ্ধের পর। 1914 থেকে 18 এই প্রথম বিশ্বযুদ্ধের পর পূর্ব ইউরোপে অনেক ছোট ছোট রাষ্ট্রের উদ্ভব হয়, যেমন এস্টোনিয়া, লিথুয়ানিয়া, লাটাভিয়া। এই সমস্ত ছোট ছোট দেশগুলো যদিও রাশিয়া নিজের দেশের মধ্যে ঢুকিয়ে নেয়, তবু পূর্ব ইউরোপে অনেকগুলি ক্ষুদ্র ক্ষুদ্র রাষ্ট্রের উৎপত্তি হয় প্রথম বিশ্বযুদ্ধের পর। এরপর দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আমরা দেখব বা তার আগে হিটলার এই পূর্ব ইউরোপের ছোট ছোট দেশগুলোকে দখল করে তার সাম্রাজ্যের মধ্যে ঢুকিয়ে নেয়। এবার দ্বিতীয় বিশ্বযুদ্ধ যখন শুরু হয় তখন রাশিয়া এই জার্মানির কাছ থেকে এই পূর্ব ইউরোপের দেশগুলোকে মুক্ত করে এবং এই দেশগুলোর উপর নিজের আধিপত্য স্থাপন করে। এখন প্রশ্ন হচ্ছে সেই আধিপত্য স্থাপনটা কিভাবে করে, কিভাবে রাশিয়া নিজের যে নীতি রুশীকরণ পদ্ধতি সেটা কিভাবে চাপিয়ে দিয়েছিল এই সমস্ত দেশগুলোর উপরে, সেটাই আমাদের মূল আলোচনার বিষয়। দেখো, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর অর্থাৎ 1945-এর পর রাশিয়া আর আমেরিকার মধ্যে একটা মনোমালিন্য তৈরি হয় এবং দীর্ঘ 45 বছর দুই দেশের মধ্যে শত্রুতা চলতে থাকে। একে আমরা বলি ঠান্ডা লড়াই বা স্নায়ু যুদ্ধ। এখন রাশিয়া এই আমেরিকার এই শত্রুতার কারণে নিজের প্রোটেকশনের জন্য, নিজের নিরাপত্তার জন্য সে পূর্ব ইউরোপের যে সমস্ত ক্ষুদ্র দেশগুলো ছিল, লিথুয়ানিয়া, লাটাভিয়া, রোমানিয়া, হাঙ্গেরি, পোল্যান্ড, যুগোস্লাভিয়া, এছাড়া যুগোস্লাভিয়ার পরে রয়েছে চেকোস্লোভাকিয়া, এই সমস্ত দেশগুলোকে নিজের অধীনে নিয়ে আসে এবং সোভিয়েত ইউনিয়ন বলে একটা শক্তি জোট গঠন করে। প্রশ্ন হচ্ছে যে এই নিজের অধীনে কিভাবে এনেছিল, সেটাই কিন্তু রুশীকরণ পদ্ধতি, সেটাই আমাদেরকে বুঝতে হবে। তা রাশিয়া এখানে পূর্ব ইউরোপের এই দেশগুলোর উপরে যে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে, সেক্ষেত্রে 5টি নীতি নেয়, 5টি পদ্ধতি নেয়, এটা বলাই বেটার। 5টা পদ্ধতি তারা গ্রহণ করে, সেই পদ্ধতির মধ্যে দিয়ে তারা পূর্ব ইউরোপের দেশগুলোকে কবজা করে। 5টি পদ্ধতি পর পর ধাপে ধাপে কিন্তু রয়েছে। সেই 5টি পদ্ধতি বা ধাপগুলো কি আমরা একবার দেখবো। দেখো, 1 থেকে 5 পর্যন্ত 5টি ধাপ এখানে দেওয়া হয়েছে। প্রথম ধাপে রয়েছে রুশ নিয়ন্ত্রণাধীন অস্থায়ী সরকার। তা যে পূর্ব ইউরোপের যে ক্ষুদ্র দেশগুলো রয়েছে সেই সমস্ত দেশগুলোতে একটা সরকার আছে, নির্বাচিত সরকার। সেই নির্বাচিত সরকারকে অগণতান্ত্রিক বলে ঘোষণা করা হবে। প্রথমেই রাশিয়া সেই দেশের সরকারকে অগণতান্ত্রিক ঘোষণা করবে, তারপর সেখানে একটা অস্থায়ী সরকার গঠন করে সেখানে এই মানে প্রচলিত যে বা নির্বাচিত যে সরকার সেখানে রয়েছে তার বিরোধিতা করতে থাকে। এটা ছিল প্রথম ধাপ। তাহলে প্রথম ধাপে আমরা দেখব যে সেই ক্ষুদ্র দেশটির সরকারকে অগণতান্ত্রিক বলা হচ্ছে, অরাজনৈতিক বলা হচ্ছে এবং পাশাপাশি সেখানে একটা অস্থায়ী সরকার তৈরি করে সেই সরকারের অর্থাৎ যে নির্বাচিত সরকার তার বিরোধিতা করতে শুরু করে। এটা ছিল প্রথম ধাপ, প্রথম স্টেপ ছিল এটা। এরপরে দেখো 2, অকমিউনিস্টদের উৎখাত। তাই এই অস্থায়ী সরকার ক্ষমতায় আসবে, বিভিন্ন ছল চাতুরি নির্বাচনে কারচুপির মধ্য দিয়ে তারা ক্ষমতায় আসবে এবং ক্ষমতায় এসে দেশের যে গুরুত্বপূর্ণ পদ, প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, এই পদগুলো কমিউনিস্টরা দখল করে নেবে। কমিউনিস্ট সরকার, এখানে রাশিয়ার তরফ থেকে যে অস্থায়ী সরকার প্রতিষ্ঠিত হয়েছে সেটা কিন্তু কমিউনিস্ট সরকার, বামপন্থী সরকার, সাম্যবাদী সরকার। সেই সরকারের হাতে প্রধানমন্ত্রী তো থাকবে, স্বরাষ্ট্র মন্ত্রকও থাকবে। এইভাবে এখানে অকমিউনিস্ট যারা রয়েছে সে দেশের মধ্যে
বা দেশের ক্ষমতায় যে অকমিউনিস্ট রয়েছে তাদেরকে ধীরে ধীরে সেখান থেকে উৎখাত করা হবে। এটা ছিল দ্বিতীয় ধাপ। তৃতীয় ধাপ দেখো, একদলীয় কমিউনিস্ট শাসন প্রতিষ্ঠা। যখন অকমিউনিস্টদেরকে বিতাড়িত করা হলো তখন সেখানে কমিউনিস্ট একটা শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করা হবে এবং সেই শাসন ব্যবস্থা হবে একদলীয়। অর্থাৎ সেই দেশে ওই কমিউনিস্ট দল ছাড়া আর কোনো দলই থাকবে না, একটাই দল থাকবে। তাই একদলীয় স্বৈরাচারী একনায়কতন্ত্রী কমিউনিস্ট শাসন সেখানে প্রতিষ্ঠা করা হবে। এই তিনটি ধাপ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই তিনটি ধাপ একেবারে পরপর রয়েছে এবং এর মধ্যে দিয়েই কিন্তু রুশীকরণ পদ্ধতিটা বাস্তব রূপ পাচ্ছে। 4 নম্বরে দেখো রয়েছে নতুন শাসনতন্ত্র রচনা। যখন ক্ষমতা দখল করে নিল কমিউনিস্টরা তখন দেশে একটা সংবিধান লেখা হবে এবং সেই সংবিধানকে চালু করা হবে। শাসনতন্ত্র রচনা ও প্রবর্তন, কমিউনিস্টদের শাসনতন্ত্র, বামপন্থী সরকারের শাসনতন্ত্র, এবং এই শাসনতন্ত্রটা অবশ্যই নিয়ন্ত্রণ করবে কিন্তু সোভিয়েত রাশিয়া, এটাও মাথায় রাখতে হবে। শেষ যে ধাপটি রয়েছে দেখো, রাষ্ট্রীয় ক্ষমতা দখল। যখন দেশের ক্ষমতা দখল করে নিল কমিউনিস্টরা বা রাশিয়া দখল করে নিচ্ছে তখন দেশের আর অন্যান্য যে সমস্ত দপ্তরগুলো রয়েছে, শিক্ষা, যোগাযোগ, পুলিশ আর রেল, অর্থ, এই সমস্ত দপ্তরগুলো কিন্তু কমিউনিস্টদের হাতে চলে আসবে। এইভাবে দেখা যাচ্ছে যে একটা ক্ষুদ্র দেশে সেখানকার যে প্রচলিত সরকার তাকে প্রথমে অরাজনৈতিক অগণতান্ত্রিক আখ্যা দিয়ে সেখানে একটি অস্থায়ী সরকার তৈরি করা হচ্ছে এবং সেই সরকার বিভিন্ন ছলচাতুরির মধ্য দিয়ে নির্বাচনে জয়লাভ করে প্রধানমন্ত্রীর পদ, স্বরাষ্ট্র মন্ত্রকের পদ নিয়ে দখল করে অন্যান্য যে সমস্ত সদস্য যারা রয়েছে অকমিউনিস্ট সদস্য তাদেরকে বিতাড়িত করছে এবং রাষ্ট্র ক্ষমতা দখল করে সেখানে একটা একদলীয় কমিউনিস্ট শাসন প্রতিষ্ঠা করছে। এরপরে তারা একটা সংবিধান রচনা করছে এবং দেশের সমস্ত দপ্তরগুলো নিজেদের হাতে নিচ্ছে। এইভাবে এই লিথুয়ানিয়া, এস্তোনিয়া, রোমানিয়া, বুলগেরিয়া, হাঙ্গেরি, চেকোস্লোভাকিয়া, যুগোস্লাভিয়া, পোল্যান্ড, এই সমস্ত দেশগুলোতে এই 5টি পদ্ধতি অ্যাপ্লাই করে রাশিয়া এবং এই দেশগুলোকে নিয়ন্ত্রণ করে রাশিয়া নিজের ইউনিয়নের মধ্যে নিয়ে আসে। তবে এখানে মনে রাখতে হবে এই সমস্ত দেশগুলোকে কিন্তু সরাসরি রাশিয়া নিজের রাষ্ট্রের মধ্যে কিন্তু নিয়ে আসেনি, তাদেরকে নিয়ে একটা জোট তৈরি করেছিল আর নিজের প্রয়োজনে, নিজের সামরিক প্রয়োজনে, নিজের অর্থনৈতিক প্রয়োজনে এই সোভিয়েত ইউনিয়ন তৈরি করে। মূলত ঠান্ডা লড়াই থেকে অনুপ্রাণিত হয়ে আমেরিকার সাথে প্রতিদ্বন্দ্বিতায় নেমে রাশিয়া নিজের শক্তিকে বাড়ানোর জন্য তারা এই সোভিয়েত ইউনিয়ন তৈরি করে এবং সেই ইউনিয়ন তৈরি করতে গিয়ে সোভিয়েত ইউনিয়ন তৈরি করার যে পদ্ধতি, সেই পদ্ধতিটা ছিল এই 5টি পদ্ধতি। এই 5টি পদ্ধতিকে ভালো করে ডিসকাস করে তোমাদেরকে এর অ্যান্সার লিখতে হবে। দেখো, সোভিয়েত রাশিয়া যে তৈরি হলো এর দুটো দিক রয়েছে। এক ছিল অর্থনৈতিক দিক, আরেকটি ছিল সামরিক দিক। তা অর্থনৈতিক ক্ষেত্রে তারা 1949 সালে মানে রাশিয়া এই সোভিয়েত ইউনিয়নভুক্ত দেশগুলোকে নিয়ে তৈরি করে পারস্পরিক আর্থিক সহায়তা পরিষদ, যাকে বলা হচ্ছে কাউন্সিল ফর মিউচুয়াল ইকোনমিক অ্যাসিস্ট্যান্স, যার ইংরেজিতে বলে দাঁড়াচ্ছে কমিকন। ফুল ফর্মে এটা কমিকন, কাউন্সিল ফর মিউচুয়াল ইকোনমিক অ্যাসিস্ট্যান্স। এই কমিকন কেন তৈরি করেছিল সোভিয়েত রাশিয়া? সোভিয়েত রাশিয়াভুক্ত যে সমস্ত দেশগুলো রয়েছে এদের মধ্যে আর্থিক লেনদেনের জন্য, পারস্পরিক আর্থিক সহযোগিতার জন্য, অর্থনৈতিক ক্ষেত্রে রাশিয়া যাতে সুবিধা পায় এই সমস্ত দেশগুলো থেকে, তার জন্য তৈরি করে রাশিয়া এই কমিকন। এরপরে দেখো আরেকটি রয়েছে 2 সামরিক ক্ষেত্র। তা সামরিক ক্ষেত্রে 1955 সালে তৈরি হয় ডব্লিউপিও, ওয়ারাশ প্যাক্ট অর্গানাইজেশন, অর্থাৎ ওয়ারাশ চুক্তি। রাশিয়ার ওয়ারাশে বসে এই সোভিয়েত ইউনিয়নভুক্ত দেশগুলোকে নিয়ে একটা সামরিক জোট তৈরি করা হয়। অবশ্যই এই জোট তৈরি করেছিল রাশিয়া আমেরিকার ন্যাটো তৈরি করার পাল্টা হিসেবে। ন্যাটো, সিয়াটো এগুলো আমেরিকা তৈরি করে সামরিক জোট। তার একটা প্রত্যুত্তর দিতে গিয়ে রাশিয়া তার এই সমস্ত ছোট ছোট দেশগুলো, বন্ধু দেশগুলোকে নিয়ে বা সোভিয়েত ইউনিয়নভুক্ত দেশগুলোকে নিয়ে তৈরি করে ওয়ারাশ চুক্তি, অর্থাৎ সামরিক সহায়তা একটা পরিষদ বা চুক্তি। অর্থাৎ এই সোভিয়েত ইউনিয়নভুক্ত দেশগুলোর যদি কারোর কোনো বিপদ হয় বা অন্য কোনো পশ্চিমী দেশ যদি আক্রমণ করে তাহলে কিন্তু আর বাকি
দেশগুলো এখানে তাকে সাহায্য করবে। তো এইভাবে সোভিয়েত ইউনিয়ন তৈরি হয় এই 5টি পদ্ধতির ভিতর দিয়ে। তবে এখানে এই রুশীকরণ পদ্ধতির মধ্যে দিয়ে আমরা একটা জিনিস দেখবো যে এই যে পূর্ব ইউরোপের সোভিয়েতীকরণ হলো, এর কিন্তু মূল কথা বা শেষ কথা ছিল কিন্তু রাশিয়া। রাশিয়ার সেই সময় রাষ্ট্রপ্রধান ছিলেন স্টালিন। তিনি কঠোরভাবে এই 5টি নীতি অ্যাপ্লাই করে সোভিয়েত ইউনিয়ন তৈরি করেন। অ্যাকচুয়ালি সোভিয়েত ইউনিয়ন তৈরি করেছিলেন স্টালিন, লেনিনের ভাবশিষ্য স্টালিন। স্টালিনের কথাই ছিল শেষ কথা। এবং যত দপ্তর, এই যে কমিকন, ওয়ারাস, এই সমস্ত চুক্তিগুলোরও কিন্তু মাথায় বসেছিল কিন্তু রাশিয়া বা রাশিয়ার রাষ্ট্রপ্রধানেরা। তা এইভাবে এই পূর্ব ইউরোপে সোভিয়েতীকরণ হয়। তবে এই সোভিয়েতীকরণের উপরে দুজন গবেষক খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন। বিশেষ করে রাশিয়ার ইতিহাসের যিনি গবেষক, বিখ্যাত গবেষক, সেই হিউ সেটান ওয়াটসন, তিনি একটা গ্রন্থ লিখেছিলেন দ্য ইস্ট ইউরোপ রিভলিউশন। ইস্ট ইউরোপিয়ান রিভলিউশন গ্রন্থে তিনি বলেছিলেন যে রাশিয়ার এই যে রুশীকরণ পদ্ধতি পূর্ব ইউরোপে, এটা ছিল সম্পূর্ণরূপে একটা পরিকল্পিত, সুপরিকল্পিত একটা পরিকল্পনা। আগে থেকে সুন্দর ঠান্ডা ঘরে বসে এই 5টি পরিকল্পনা ছকে নেওয়া হয়, তারপরে সেটাকে অ্যাপ্লাই করা হয়। অর্থাৎ হিউ সেটান ওয়াটসনের মতে রুশীকরণ পদ্ধতি ছিল একটা সুপরিকল্পিত পদ্ধতি। আবার আরেকজন ঐতিহাসিক ডেভিড হরোউইচ, তিনি বলছেন যে এই সময় যে ঠান্ডা লড়াই চলছিল, সেই ঠান্ডা লড়াই থেকে অনুপ্রাণিত হয়ে রাশিয়া সোভিয়েত ইউনিয়ন তৈরি করে, অর্থাৎ এই রুশীকরণ পদ্ধতি অ্যাপ্লাই করে তার পার্শ্ববর্তী দেশগুলোতে। তো এই ছিল মূল আলোচনার বিষয়। যতটুকু বোঝাতে পেরেছি, তোমাদের কাজে আসতে পেরেছি, সেই চেষ্টাই করছি এবং প্রতিনিয়ত। এর 20 নম্বরের যে অ্যান্সার, অর্থাৎ 1000 ওয়ার্ডের যে অ্যান্সার, সেই অ্যান্সার এবার তোমাদের সামনে তুলে ধরছি। পূর্ব ইউরোপে সোভিয়েত নীতির মূল ধারাগুলি কি ছিল, অথবা 1945 থেকে 53 পর্যন্ত স্টালিনকরণ কি সোভিয়েত রাশিয়ার বিদেশ নীতির একমাত্র বৈশিষ্ট্য ছিল? বা অন্যভাবে ঘুরিয়ে বলা যায় যে পূর্ব ইউরোপে সোভিয়েতীকরণ যে পদ্ধতি, এই যে 20 নম্বরের অ্যান্সার, এটা খুব স্ট্যান্ডার্ড কোয়ালিটির এবং শর্ট অ্যান্সার। জি কে পাহাড়ি স্যারের নোটস, গোপালকৃষ্ণ পাহাড়ি, হাওড়া জেলার। আমি স্যারের কাছে টিউশন পড়তাম, সেই নোটসটাই তোমাদের সামনে তুলে ধরছি। খুব কোয়ালিটি নোটস। দেখো কিভাবে অ্যান্সারটা লেখা আছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর কালে মার্কিন যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়ন বিশ্ব রাজনীতির প্রধান নিয়ন্ত্রকে পরিণত হয়। এই সময় সোভিয়েত বিদেশ নীতির মৌলিক লক্ষ্য সম্পর্কে বিতর্ক আছে। এক অংশ মনে করেন এই সময় সোভিয়েত ইউনিয়ন স্বৈরতান্ত্রিক জার শাসকদের মতোই সাম্রাজ্যবাদী ছিল। আবার অনেকের মতে দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর পরবর্তীকালে সোভিয়েত বিদেশ নীতির মূল চালিকা শক্তি ছিল তার জাতীয় স্বার্থ। আবার কেউ কেউ মনে করেন যে বিশ্বব্যাপী কমিউনিজমের প্রাধান্য প্রতিষ্ঠা করাই ছিল সোভিয়েত বিদেশ নীতির লক্ষ্য। প্যারা করে দেখো, দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর পরিস্থিতি পূর্ব ইউরোপের রাজনৈতিক শূন্যতা সৃষ্টি করেছিল। পূর্ব ইউরোপে বিস্তীর্ণ এলাকা থেকে জার্মানিকে বিতাড়িত করার কাজে মুখ্য ভূমিকা নিয়েছিল রাশিয়ার লাল ফৌজ। ফলে পশ্চিমী রাষ্ট্রবর্গ পূর্ব ইউরোপে সোভিয়েত রাশিয়ার একক কর্তৃত্ব মেনে নিয়েছিল। 1945-এর মার্কিন যুক্তরাষ্ট্র ইউরোপ থেকে তার সৈন্যবাহিনী প্রত্যাহারের সিদ্ধান্ত নিলে পূর্ব ইউরোপের রাজনীতিতে স্টালিন তথা সোভিয়েত রাশিয়ার প্রাধান্য অপ্রতিরোধ্য হয়ে ওঠে। বিশ্বযুদ্ধোত্তরকালে রাশিয়ার পূর্ব ইউরোপীয় নীতির মৌলিক লক্ষ্য সম্বন্ধে অস্পষ্টতা দেখা যায়। একথা ঠিক যে যুদ্ধোত্তর পরিস্থিতি স্টালিনকে পূর্ব ইউরোপ সম্বন্ধে বিশেষ আগ্রহী করেছিল, তবে সুনির্দিষ্ট কোনো একটি বিশেষ দৃষ্টিকোণ থেকে তিনি পূর্ব ইউরোপে নিয়ন্ত্রণ বৃদ্ধির চেষ্টা করেননি। এক, মূলত সোভিয়েত ইউনিয়নের নিরাপত্তার তাগিদে তিনি পূর্ব ইউরোপে একটি নিরাপত্তা বলয় গড়তে চেয়েছেন। দুই, পাশাপাশি রুশ অর্থনীতির পুনরুজ্জীবনের জন্য পূর্ব ইউরোপে প্রাকৃতিক ও খনিজ সম্পদ রাশিয়ার শিল্প বিকাশে নিয়োজিত করা এবং পূর্ব ইউরোপীয় দেশগুলিতে রুশ শিল্প স্থাপনের বাজার সৃষ্টি করাও স্টালিনের লক্ষ্য ছিল। এখানে 1, 2, 3 করে 3টি উদ্দেশ্য লেখা হচ্ছে যে এই রুশীকরণ পদ্ধতির উদ্দেশ্যটা কি ছিল। 3-এ দেখো রয়েছে পূর্ব ইউরোপে জার্মানির কবল থেকে মুক্ত করে, পূর্ব ইউরোপকে জার্মানির কবল থেকে মুক্ত করেছিল সোভিয়েত বাহিনী। সদ্য মুক্তিপ্রাপ্ত দেশগুলিতে সাম্যবাদ প্রতিষ্ঠা করে রাশিয়ার অনুগত ও প্রভাবাধীন এলাকা গড়ে তোলাও তার অন্যতম লক্ষ্য ছিল। অর্থাৎ রাষ্ট্রীয় নিরাপত্তা, রাষ্ট্রীয় উন্নয়ন ও মতাদর্শের প্রচার, এই 3টি বিষয় সোভিয়েত ইউনিয়নের পূর্ব ইউরোপীয় নীতি নির্ধারণে বিশেষ সক্রিয় ছিল।
প্যারা করে রুশ রাজনীতির বিশেষজ্ঞ ওয়াটসন অর্থাৎ হিউ সেটান ওয়াটসন মনে করেন পূর্ব ইউরোপে ক্ষমতা বিস্তারের জন্য রাশিয়া ত্রিস্তর কর্মসূচি নিয়েছিল। আমি বোর্ডে 5টি স্তর বলেছিলাম, এখানে সেটা সংক্ষেপে 3টি স্তরের কথা বলা হচ্ছে। প্রথম স্তরে কমিউনিস্ট এবং অকমিউনিস্ট দলগুলির মধ্যে যৌথ মন্ত্রিসভা গঠন করা হয়। দ্বিতীয় স্তরে পূর্ব ইউরোপীয় রাষ্ট্রগুলিতে কমিউনিস্ট মন্ত্রীদের প্রাধান্য বৃদ্ধির চেষ্টা করা হয়। তৃতীয় স্তরে অকমিউনিস্টদের বিতাড়িত করে একদলীয় কমিউনিস্ট শাসন প্রতিষ্ঠার পথ সুগম করা হয়। কিন্তু ডেভিড হরউইচ মনে করেন যে স্টালিন কোনো নির্দিষ্ট পূর্ব পরিকল্পনা থেকে পূর্ব ইউরোপীয় নীতি স্থির করেননি। আসলে বিশ্বযুদ্ধোত্তর পরিস্থিতি, পাশ্চাত্য দেশগুলির কমিউনিস্ট বিদ্বেষ এবং সর্বোপরি ঠান্ডা যুদ্ধের উদ্ভব রাশিয়াকে ধীরে ধীরে পূর্ব ইউরোপ সম্পর্কে সাবধানী নীতি গ্রহণে বাধ্য করেছিল। প্যারা করে 1945 থেকে 47-এর মধ্যবর্তীকালে হল্যান্ড, রোমানিয়া, বুলগেরিয়া, হাঙ্গেরিতে রুশীকরণের কাজ সম্পূর্ণ হয়। প্রথমে রাশিয়া অকমিউনিস্টদের সাথে যৌথ মন্ত্রিসভা গঠনে উৎসাহ দেখায়, কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র মার্শাল পরিকল্পনা ঘোষণা করলে রাশিয়া তার নিয়ন্ত্রণ সুদৃঢ় করতে ত্রিমুখী নীতি নেয়। এই নীতিগুলি ছিল: অকমিউনিস্ট রাষ্ট্র ব্যবস্থার পূর্ণ অবসান ঘটানো হয়। 2, পূর্ব ইউরোপে সোভিয়েত নিয়ন্ত্রণ সুদৃঢ় করা হয়। 3, প্রয়োজন হলে রাশিয়া পশ্চিমী দেশগুলির সাথে সরাসরি সংঘাতে নামার সিদ্ধান্ত নেয়। প্যারা করে 1947-এর পরবর্তীকালে স্টালিন পূর্ব ইউরোপে দ্বিমুখী সমস্যার সম্মুখীন হয়। প্রথমত দেখো রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বে পশ্চিমী দ্বীপগুলি তীব্র সোভিয়েত বিরোধী নীতি গ্রহণ করে। 2, পূর্ব ইউরোপে কমিউনিস্ট দেশগুলিতে স্বাতন্ত্র্যবাদী ও জাতীয়তাবাদী ভাবধারার দ্রুত প্রসার ঘটে। প্যারা করে মতাবস্থা স্টালিন কমিউনিস্ট দেশগুলির ক্রিয়াকলাপ সুসংহত করার জন্য কমিউনিজম গঠন করে বা 1947 দ্বিতীয় বছরে কমিকন গঠন করে। যুগোস্লাভিয়ার স্বাধীনচেতা কমিউনিস্ট নেতা মার্শাল টিটোকে রাষ্ট্রসংঘ থেকে বহিষ্কার করে এবং ওই দেশের উপর বাণিজ্যিক নিষেধাজ্ঞা জারি করে। ইতিমধ্যে জার্মানিকে কেন্দ্র করে পশ্চিমী দেশগুলির সাথে রাশিয়ার মতবিরোধ প্রকট হয়েছিল। পশ্চিম জার্মানির কমিউনিস্ট বিরোধী রাষ্ট্র ব্যবস্থা গঠনের প্রতিবাদে পূর্ব জার্মানিতে তিনি একক নিয়ন্ত্রণ বলবৎ করতে উদ্যত হন। 2 জার্মানির মধ্যে অবরোধ গড়ে তোলা হয়, তবে 1 বছরের মধ্যে স্টালিন অবরোধ তুলে নিলেও এই ঘটনা ইংল্যান্ড, মার্কিন যুক্তরাষ্ট্র প্রভৃতি দেশের সাথে রাশিয়ার সম্পর্ককে তিক্ত করে তোলে। প্যারা করে অতঃপর স্টালিন রুশ নিয়ন্ত্রিত দেশগুলিতে আর্থিক ও সামরিক সাহায্য সম্প্রসারণের সিদ্ধান্ত নেন। মার্শাল প্ল্যানের পরিবর্তক ক্রিয়া হিসাবে স্টালিন পূর্ব ইউরোপের দেশগুলিতে রাশিয়ার আর্থিক ও সামরিক শক্তির উপর নির্ভরশীল করে তোলার সিদ্ধান্ত নেন। এই উদ্দেশ্যে 1952-তে তিনি প্রতিষ্ঠা করেন মিলিটারি কোঅর্ডিনেশনস কমিটি। প্যারা করে 1945 থেকে 53 সময়কালে পূর্ব ইউরোপে সোভিয়েতীকরণ প্রক্রিয়া সার্বিক রূপ নিয়েছিল। একদল ঐতিহাসিক মনে করেন পূর্ব ইউরোপে রুশীকরণ প্রক্রিয়া ছিল কৃত্রিম আরোপিত, ব্যক্তিকেন্দ্রিক এবং আমলাতান্ত্রিক। স্টালিন নীতি নির্ধারণের ক্ষেত্রে জাতীয় স্বার্থ ও আর্থ সামাজিক স্বাতন্ত্র্যকে কোনো গুরুত্ব দিতে রাজি ছিলেন না। স্টালিনের লক্ষ্য হলো যে কোনো শর্তে ওই দেশগুলিতে রাশিয়ার তাবেদার রাষ্ট্রে পরিণত করা। রুশ ঐতিহাসিক গেডভিডেভ লিখেছেন, ইংরেজি লাইনটা তোমরা দেখে লিখবে, এইভাবে একতরফা সাম্যবাদী নিয়ন্ত্রণ প্রবণতাকে পশ্চিমী লেখকরা সোশ্যালিস্ট সিজারিজম বলে উল্লেখ করেছেন এবং কৃত্রিমতার কারণে পূর্ব ইউরোপের দেশগুলিতে রুশ বিরোধী জনমত সঞ্চারিত হয়েছিল। তাই স্টালিনের অব্যবহিত পরে ওইসব দেশ রুশ নিয়ন্ত্রণের শৃঙ্খল দ্রুত শিথিল হয়েছিল। তো এই ছিল পূর্ব ইউরোপের রুশীকরণ পদ্ধতি। একটু শর্ট আছে নোটসটা, তবে এটা লিখলেই যথেষ্ট। তোমরা এটা সংগ্রহ করে পরীক্ষার প্রস্তুতি নাও। দেখা হচ্ছে অন্য ভিডিওতে, ততক্ষণ চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে। বাই।